জনসম্পৃক্ত থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স, রাজনীতিবিদদেরও আয়নায় মুখ দেখতে বললেন ওবায়দুল কাদের। মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আদালতের রায় সার্বভৌমত্বের উপর আঘাত, মত বিশিষ্টজনদের। বগুড়ায় কারাগার থেকে পালিয়ে যাওয়া 4 কয়েদি গ্রেফতার, 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। শোকার্স খেতাব ঘোচাতে পারবে কি দক্ষিণ আফ্রিকা, নাকি লেখা হবে আফগান রূপকথা? দ্বিতীয় সেমিতে ভারত ইংল্যান্ড লড়াই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে 7 বছরে 30% যান রূপান্তরিত হবে বৈদ্যুতিকে, কমবে কার্বন নিঃসরণ। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাষ্ট্র ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। 1986 সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর প্রেষণে নিযুক্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি। এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে, তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্সে অবস্থানে আছে। দুদকের কাজেও সরকার হস্তক্ষেপ করছে না। দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখতেও বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের মুখ দেখারও অনুরোধ জানান ওবায়দুল কাদের।
দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন। এই সময় বিআরটিসির চেয়ারম্যান বলেন, বিআরটিসির জন্য আর কোনো বাস আমদানি করা হবে না, দেশেই তৈরি হবে বাস। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল মহানগর ও জেলায় 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। পরিকল্পিতভাবে মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 29 জুন ঢাকা মহানগর, 1 জুলাই দেশের সকল মহানগর ও 3 জুলাই সব জেলায় সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। 29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে, সেখানে সোমবার, যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ, দেশনেত্রী মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আদালতের রায়কে সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছেন বিশিষ্টজনেরা। বিশ্বে গণহত্যার বিচার কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল বলেও উল্লেখ করেন তারা। যুদ্ধাপরাধী চৌধুরী মাইনুদ্দিনের পক্ষে দেয়া ব্রিটিশ আদালতের রায় পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ব্রিটেন প্রবাসী চৌধুরী মঈনুদ্দিনের করা মানহানির মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে ব্রিটিশ। এইটা নিয়ে ব্রিটেনের আদালত বা অন্য কোনো আদালতের কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। এই এখতিয়ারের বিষয়টাই তোলা দরকার ছিল ব্রিটিশ আদালতে। জামায়াতি লবিস্টদের দ্বারা প্রভাবিত এমন ন্যাক্কারজনক রায়ের নিন্দা জানিয়ে অবিলম্বে সরকারি প্রতিক্রিয়া জানানোরও তাগিদ তার। এই যে বিদেশে যেসব যুদ্ধাপরাধীরা বসে আছে, তাদের পরিবাররা, সন্তানরা বসে আছে, যে লবিং করছে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, এইটার পাল্টা লবিং কিন্তু আমরা করছি না, সরকার করছে না। সরকারকে তো বলা দরকার ছিল, বারবার বলা দরকার ছিল। কিং চার্লসের সঙ্গে সে যখন দেখা করছে, হাই কমিশন থেকে পরিষ্কার বিবৃতি দেওয়া দরকার ছিল, এই লোকটা গণহত্যাকারী, বাংলাদেশে এই তার বিরুদ্ধে বিচার হয়েছে, শাস্তি হয়েছে। রাজার উচিত নয় এই ধরনের অপরাধীর সঙ্গে দেখা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সরাসরি যুক্ত থাকা প্যানেল বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, আইনের আওতায় আন্তর্জাতিক মান মেনেই সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। ব্রিটিশ সুপ্রিম কোর্ট তার তো অন্তত এই ব্যাপারে এভিডেন্স নেওয়া উচিত ছিল যে ন্যায় নীতি অনুসরণ করেছে কিনা। যুদ্ধাপরাধী হিসাবে অনেকের ফাঁসি হয়ে গেছে, অনেকের বিচার এখনও চলছে। ট্রাইব্যুনালে তারা সাজা পেয়েছে, তারপর তারা আপিল করার সুযোগ পেয়েছে, আপিল বিভাগে আপিলের পরে আবার রিভিউ করার সুযোগ পেয়েছে। তারা সব সুযোগই পেয়েছে, যে সমস্ত সুযোগ অনেক আদালত অতীতে আপনার ইস্যু দেয়নি, নুরেমবার্গ আদালতও দেয়নি, বা টোকিও ট্রাইব্যুনালও দেয়নি, বা এখন যে আইসিটি আছে সেখানেও সেই সব সুযোগ নেই, যেসব সুযোগ আমাদের এখানে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চৌধুরী মঈনুদ্দিনের এমন চাতুর্যতায় বাংলাদেশে যুদ্ধাপরাধ সহ কোনো বিচারিক কার্যক্রমে প্রভাব রাখবে না বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। প্রিভি কাউন্সিল হিসাবে বিচার করছে, ভাবটা তো তেমনি। তারা তো আমাদের দেশের আদালতকে কাঠগড়ায় দাঁড়া করতে পারে না। আমরা তো তাদের এই রায় আমরা ছেড়ে ফেলে দিতে পারি, এটা আমাদের জন্য কোনো বাধ্যবাধকতার কিছু নয়। গণহত্যাকারী অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মানবতা বিরোধী অপরাধকে সমর্থনের নামান্তর বলেও মত তাদের। এদেরকে যদি তোমরা প্রশ্রয় দাও,
কালক্রমে তোমাদের দেশ তো আর সভ্য দেশ থাকবে না, এগুলো হত্যাকারীদের অভয়ারণ্যে পরিণত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বগুড়া জেলা কারাগার থেকে পালানোর 1 ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। মধ্যরাতে ভবনের ছাদ ফুটো করে পালিয়ে যান তারা। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। বগুড়া প্রতিনিধি একে আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার রাত 3টার দিকে বগুড়া কারাগারের ভবনের ছাদ ফুটো করে এবং প্রাচীর টপকে পালান 4 কয়েদি। সঙ্গে সঙ্গে কারাগারের আশপাশে অভিযানে নামে পুলিশ। ভোর 4:15টার দিকে শহরের চেলুপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, রাতেই ভবনের ছাদ ফুটো করেন তারা। পরে বিছানার চাদরকে রশি বানিয়ে প্রাচীর টপকে পালিয়ে যান। তাদের পরনে কয়েদির পোশাক ছিল না। তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে, সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা, বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া 4 কয়েদি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও জাকারিয়া। গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ভারতের পাশাপাশি মিয়ানমারের সাথে উদ্বৃত্ত কৃষি পণ্য আমদানিতে শিগগিরই চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় প্রতিমন্ত্রী বলেন, ভারতের মতো মিয়ানমারেও অনেক কৃষি পণ্য উদ্বৃত্ত থাকে যা আমদানি করে বাংলাদেশ তার প্রয়োজন মেটাতে পারে। ফলে তাদের সাথেও চুক্তি করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আবারও বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে বস্তার উপরে ধানের জাত, উৎপাদনের সময় এবং সর্বোচ্চ খুচরা মূল্য লিখে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর ফলে এখন চাল নিয়ে কারসাজির আর কোনো সুযোগ নেই। ভারত এবং মিয়ানমার 2টা চুক্তি ফাইনাল স্টেজে আছে। আমরা মন্ত্রণালয় পর্যায়ে চুক্তিগুলি 2 সরকারেরও মতামতও আছে। আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে টিসিবির মাধ্যমে এই চুক্তি 2টা আমরা ইনশাল্লাহ করতে পারবো আর কি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিদগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল নিয়ে বরিশালের মনপুরায় যাচ্ছিল ট্রলারটি। দুপুর 1:30টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গায় ট্রলারটিতে আগুন ধরে গেলে সবগুলো তেলের ড্রামে বিস্ফোরণ ঘটে। ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারে থাকা 4 জন রান্না করছিলেন, সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে। একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। একজন পারে উঠতে পারলেও বাকি 2 জন নিখোঁজ। পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে নাব্য হারিয়েছে সুরমা নদী। কয়েকদিনের মাঝারি বৃষ্টি বা ঢলেই দুপার উপচে পানি উঠছে শহর ও গ্রামে। অস্বাভাবিক বন্যা থেকে রেহাই পেতে নদী খননের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ভারতের করিমগঞ্জের বারাক নদীর মোহনা থেকে সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি। একসময় সুরমা খরস্রোতা ছিল, কিন্তু উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে ভরাট হয়ে গেছে সুরমার তলদেশ। অতীতে বর্ষায় এই নদী দিয়ে পণ্যবাহী নানা নৌযান চলাচল করলেও এখন বন্ধের পথে। সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে সুরমা নদী খনন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তলদেশ ভরাট হওয়ায় ঢল ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দিচ্ছে। তাই যথাযথ খননের মাধ্যমে সুরমা নদীর গভীরতা ফিরিয়ে এর পানির ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জের কোনো শহর রক্ষা বাদ নেই, এই কারণে হচ্ছে গিয়ে ঢলের পানি আসার সাথে সাথেই শহর তুলে যাচ্ছে। সুরমা নদী জরুরি ভিত্তিতে খনন করা জরুরি,
এবং হাওরগুলা যেভাবে ভরাট হয়েছে হাওরও খনন করতে হবে। সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয় তাহলে এই নদী খনন করা অতীব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুধু নদী খনন করাই সমাধান নয়, পাশাপাশি দুপাশে বাঁধ নির্মাণ করতে হবে। বন্যার পরে সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 91 কিলোমিটার নদী খনন করা হয়েছে। এবং এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যে সুনামগঞ্জে যে বন্যা প্রকোপ আছে, আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে, মনসুন ফ্লাড যেটাকে আছে, এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে। উজানের ঢল ও বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা থেকে রক্ষায় নদ নদী খনন সহ গোটা হাওর এলাকায় পানি সরবরাহ নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 3 বছরেও শেষ হয়নি 16 কিলোমিটার সড়কের 9টি সম্প্রসারিত ব্রিজ নির্মাণ। অহরহ ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারীর নাটোরের সিংড়া ও পাশের 3 উপজেলার লাখো মানুষ। জনপ্রতিনিধিদের নির্দেশনায়ও মেলেনি সুফল। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নওগাঁর আত্রাই ও রানীনগর এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাথে সরাসরি সংযোগ থাকায় গুরুত্বপূর্ণ নাটোরের সিংড়া উপজেলার 14 গ্রাম কালীগঞ্জ সড়কটি প্রশস্ত করা হলেও সড়কের চেয়ে ছোট ও দুর্বল ব্রিজ রয়েছে 9টি। প্রশস্ত ও টেকসই করে 26.5 কোটি টাকা ব্যয়ে ব্রিজগুলোর পুনর্নির্মাণ চলছে 2001 সাল থেকে। কাজ চলাকালে যাতায়াত ব্রিজের পাশ দিয়ে চলনবিলের আঠালো মাটি ফেলে তৈরি করা হয়েছে সংযোগ সড়ক। সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কগুলো পিচ্ছিল হয়ে যানবাহন উল্টে যাওয়া সহ দুর্ঘটনার শিকার পথচারীরা। খানাখন্দে আটকা পড়ছে পণ্যবাহী যানবাহনও। 2-1টি ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণই রয়ে গেছে। এই রোডের যে অবস্থা, দুর্ভোগে আমরা গাড়ি ঘুরি চালাতে পারছি না। আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে চলাচল করতে। সময় সময় তো আমাদের রাস্তাতে যাইতে লাগে গাড়িও উঠে যায়, এতে তো আমাদের রিস্ক অনেক, তাই না? রাস্তা নিয়ে প্রচুর গাড়ি ঘোড়া, কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না, এই বড় সমস্যা এটাই। গাড়ি নিয়ে তো যাওয়া যাচ্ছে না, উপর দিয়ে উঠা যাচ্ছে না, নিচ দিয়ে যাওয়া যাচ্ছে। বাইপাসে যে রাস্তাগুলো করা হয়েছে সেখানেও চলাচল করার সমস্যা, এবং যে ব্রিজগুলো হয়েছে এই ব্রিজগুলোর সামনে এবং 2 মুরাতি এই রাস্তার সংস্কার না করার কারণে গাড়ি ঘোড়া চলতে খুব সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়াটা বেজে যাচ্ছে। পদক্ষেপ নেওয়া, এটা ঠিকাদার সাহেব বা ইঞ্জিনিয়ার সাহেবের বারবার বলার পরেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভোগান্তির কথা স্বীকার করে ব্রিজগুলোর নির্মাণ দ্রুত শেষের আশ্বাস এলজিইডির। চলনবিলের কাদামাটির জন্য বৃষ্টির পানিতে একটু সমস্যা হয়, তো যাই হোক আমরা খুব দ্রুত এই জুনের ভিতরেই আমরা এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে সমর্থ হব। খোঁজ করেও ঠিকাদারের দেখা না মেলায় ক্ষুব্ধ যানবাহন চালক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার 1000 কোটি টাকার। 7 বছরের মধ্যেই 30% যান রূপান্তরিত হবে বৈদ্যুতিকে। পরিবেশ বান্ধব এই বাহন কমাবে কার্বন নিঃসরণও। দেশি নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনার পাশাপাশি প্রত্যাহার করতে হবে শুল্ক। আদিত্য মামুনের রিপোর্ট। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দ্রুতগতির ইলেকট্রিক কারের চাহিদা বিশ্বজুড়েই বাড়ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই যানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। বিদ্যুৎ চালিত এসব গাড়ি অত্যাধুনিক। চার্জ সুবিধার পাশাপাশি রয়েছে ইন্টারনেট সেবাও। একবারের চার্জে চলবে 250 থেকে 350 কিলোমিটার। দাম হবে 5 লাখ থেকে 15 লাখ টাকা। নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে 1,500 কোটি টাকার কারখানা গড়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। 2050 সালের মধ্যে 50% মানুষকে বৈদ্যুতিক গাড়ির আওতায় আনতে সরকারের মহাপরিকল্পনায় এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠানগুলো। ইলেকট্রিক ভেহিকেলে অনেক স্তর আছে, সেই স্তরগুলো অতিক্রম করা, ব্যাটারি, মোটর ম্যানুফ্যাকচারিং, এর চার্জিং স্টেশনের ডেভেলপমেন্ট, চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচার করা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে চলছে। আগামীতে আমার বিশ্বাস যে আমরা এতে সাফল্য আরও আনতে পারবো। সরকারের কাছে আমরা কিছু প্রণোদনা আশা করি, সেই প্রণোদনা এই প্রযুক্তি ব্যবহারে
আরও বেশি সহায়তা করবে। বাজার সম্প্রসারণে সড়ক ব্যবস্থাপনা পরিকল্পনার পাশাপাশি ব্যবহার সংক্রান্ত নীতিমালা সহজীকরণ চান উদ্যোক্তা নির্মাতারা। গাড়ির কোনো সমস্যা নাই, আমরা যে কোনো গাড়ি আনতে পারবো, ইলেকট্রিক হোক কি ডিজেল হোক কি পেট্রোল হোক কি গ্যাস হোক। সমস্যাটা হচ্ছে রোড, যে ইউজ অফ রোড, এটা পরিকল্পনা। ট্রাফিক ম্যানেজমেন্টে আমাদের চাপ দিতে হবে এবং প্রয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে সোশ্যাল মুভমেন্ট করতে হবে, যাতে সবাই এটা রুলস মেনে চলে। যে কোনো ইভলিউশন সোশ্যাল মুভমেন্ট ছাড়া হয় না। সাশ্রয়ী এসব বৈদ্যুতিক গাড়ি জলবায়ু পরিবর্তন মোকাবেলারও কার্যকর উপায়। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আন্তর্জাতিক বাজারও। যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল যেতে হয়, আমাদের ইলেকট্রিক ভেহিকেলে মুভ করতে হবে। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি ইভি পলিসি তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং এটাকে পপুলারাইজ করার জন্য। তাহলে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশ গাড়ি বানাতে পারবো, টু হুইলার বানাতে পারবো এবং রপ্তানি করতে পারবো। নতুন যুগের নতুন সময়ের প্রযুক্তি সম্পন্ন এসব বাহন বদলে দেবে আগামীর গতিপথ। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 14 বছরের আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশের সংবাদে। যে জাতি বিচারের আওতায় আসে না সে জাতি উন্নত হয় না বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামের 30তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন তারা। মিনালা দিবার রিপোর্ট। জাতীয় জাদুঘরে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিপদক প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা সভা। সভায় আলোচনা হয় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে। বক্তারা বলেন, সংবিধানের 4 মূলনীতিতে হাত দিয়েছেন জিয়াউর রহমান দেশকে পাকিস্তান বানানোর জন্য। সেই সাথে চলমান বিষয় নিয়ে বক্তারা বলেন, ব্যক্তির দুর্নীতির দায় কোনো প্রতিষ্ঠান বহন করতে পারে না। বেনজিরের দুর্নীতি তারা ফাঁস করেনি, মতিউরের দুর্নীতি তারা ফাঁস করেনি, কেন করেনি? এই প্রশ্নের তো জবাব দিতে হবে। যারা বেনজিরকে রক্ষা করতে চাইছেন, মতিউরকে রক্ষা করতে চাইছেন, দুদকের কাজ পর্যন্ত এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে তার আদর্শকে হত্যা করতে চেয়েছিল ৭১-এর পরাজিত শক্তি। যতদিন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত না হবে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে। ৭১-এর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যদিও উদ্যোগ নিয়েছিলেন যুদ্ধাপরাধীর বিচারের জন্য, কিন্তু সেটা তো ৭৫-এর পরে সেটা সম্ভব হলো না। আমরা চাই যারা বাংলাদেশের স্বাধীনতায় এখনো বিশ্বাস করে না তাদেরকে শনাক্ত করে তাদের কাঠগড়ায় দাঁড় করাতে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এদেশের মানুষ সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে 2009 যখন বাঙালি ভাবধারায় বাংলাদেশের মানুষের জন্য যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে দল ক্ষমতায় আসলো, তাদের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠিত, সরকার গঠিত হওয়ার পর আইন করে ট্রাইব্যুনাল করে আছে, কিন্তু বিচার হয়েছে। মানবদরদী মানবিক মানুষ ছিল বঙ্গবন্ধু। তার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় সকলের। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। শহীদ জননী জাহানারা ইমাম রাজাকারদের রাজনীতিতে নিষিদ্ধ করা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে গড়ে তোলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আন্দোলনরত অবস্থাতে আজকের এই দিনে প্রয়াত হন মহিয়সী এই নারী। আদিত্য মামুনের রিপোর্ট। ৭১-এ গেরিলা যোদ্ধা পুত্র শাফি ইমাম রুমিকে হারানোর পরে মুক্তিযোদ্ধারাই তাকে সকল শহীদের জননী হিসাবে স্বীকৃতি দেয়। গণমানুষের চেতনায় মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম প্রতিষ্ঠায় তিনি কলম ধরেন, রচনা করেন মুক্তিযুদ্ধের আলেখ্যে বিখ্যাত গ্রন্থ ৭১-এর দিনগুলি। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে এই স্মৃতি সমাজকে আমাদের আরো বেশি করে দরকার। ৭৫-এর পর রাজাকাররা প্রকাশ্যে আসে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং নিষিদ্ধ ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতির সুযোগ করে দেন জিয়াউর রহমান। ১৯৯২ সালে দেশে ফিরে গোলাম আজম। ৯৪ সালে খালেদা জিয়ার আমলে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে সরব হন শহীদ জননী, গড়ে তোলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি।
একাত্তরের মানবতা বিরোধীদের বিচারের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি সংগঠনগুলো নিয়ে গণ আদালত তৈরি করেন জাহানারা ইমাম। সুনির্দিষ্ট 10টি অভিযোগের ভিত্তিতে গণ আদালতে রাজাকারদের ফাঁসির রায় ঘোষণা করা হয়। কিন্তু খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। মরণব্যাধি ক্যান্সারকে উপেক্ষা করে সংগঠিত করেন জনমানুষকে। মানবতা বিরোধীদের সাজা না হওয়া অবধি আন্দোলনে অনড় থাকেন। সালে 26 জুন রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন জাহানারা ইমাম। তার দেখানো পথেই 2013 সালে রাজাকার কাদের মোল্লার ফাঁসির দাবিতে আবারও জেগে ওঠে বাংলাদেশ। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে তার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে তার। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। সরবরাহ কম ও ভারতের বাজারে দাম বৃদ্ধিতে দিনাজপুরের হিলিতে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। দুদিন আগেও 120 টাকায় কেজি বিক্রি হলে এখন বেড়ে দাঁড়িয়েছে 150 টাকায়। বিপাকে বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত রেখেছেন তারা। তবে তীব্র গরমে উৎপাদন ব্যাহত হয় ভারতের বাজারে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আগে প্রতি কেজি 60 রুপিতে কিনতে পারলেও এখন কিনতে হচ্ছে 80 থেকে 85 রুপিতে। এর সাথে কেজি প্রতি শুল্ক রয়েছে 35 টাকার উপরে।